সুপ্রভাত, আমি অনৃতা। ঘর গৃহস্থালির টুকিটাকির আজকের ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে সকালবেলায় এখন বাজে প্রায় 7:30টার মতন, আর দেখো কি পরিমাণ অন্ধকার হয়ে এসছে। মানে আকাশে এত কালো মেঘ হয়েছে যে দেখে মনে হচ্ছে যে এখন বোধহয় সকাল 5টা, ভালো মতন এখনো আলো ফোটেনি। কিন্তু সেটা কিন্তু একদমই নয়। মানে বৃষ্টি এখনো শুরু হয়নি, কিন্তু নামবে বোঝা যাচ্ছে। এই যে দেখো, তোমাদেরকে ভেতরেরটা দেখাচ্ছি, ঘরের ভেতরটা কেমন অন্ধকার। দেখে মনে হচ্ছে রাতের বেলা। মানে ওদিকে বারান্দায় গিয়েছিলাম, তাই একটু আলো ছিল। আর এই যে পেছনে যে আমার বারান্দাটা, সেখানে আসলাম, জানালা দিয়ে তাকালে একটু আলো দেখা যায়, কিন্তু ঘরের ভেতরে আজকে একেবারেই অন্ধকার। আর তোমাদের সাথে কথা বলতে বলতে এই যে হাওয়া উঠলো প্রচণ্ড জোরে, আর তারপরে নেমে গেল বৃষ্টি। এখন প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছে। তবে আকাশে যে পরিমাণ কালো মেঘ জমেছিল, সেটা দেখে বেশ বুঝতে পেরেছিলাম যে আজকে খুব জোরে বৃষ্টি হবে। তবে একদিক দিয়ে রক্ষে যে আমার মেয়েটা পড়তে গিয়েছে, তাও ধরো 6:45টার সময় ও এতক্ষণে স্যারের বাড়ি পৌঁছে গিয়েছে। তারপরে বৃষ্টিটা নামলো, এটা একটা শান্তি। আর রাস্তায় যদি বৃষ্টি নেমে যায় না, যতই রেনকোট পরুক না কেন, তাও দেখবে একটু ভিজে যায়। হয় নিচের দিকে প্যান্টটা একটু ভিজে যায়, কি গায়ে যে ড্রেস থাকে, যদি কোনো ফুল হাতা কিছু থাকে সেটা ভিজে যায়, মুখটা ভিজে যায়। এমনিতেই যা ঠান্ডা লাগছে মেয়ে দুটোর। আর এখন চলে এসেছি রান্নাঘরে। আজকে মানে কি রান্না করব বুঝে পাচ্ছি না। তোমাদেরকে তো সেদিন বললাম যে হিয়ার শরীরটা ভালো না, ওর জ্বর এসেছিল। তো তারপরে না 2-3 দিন ভালো থাকার পরে আবার জ্বর এসেছে। আর এখন জ্বরটা এতটাই বেশি যে কোনোভাবেই আর ওষুধ খেয়ে সেটা কমছে না। তো মেয়েগুলোকে কি খেতে দিব বা কি দিলে ওদের একটু ভালো লাগবে, এগুলোই মানে ভাবনা চিন্তা করতে করতে আজকে একটু ঝিঙে, বেগুন এগুলো দিয়ে ভেবেছি বাটা মাছের ঝোল করব। কারণ শরীরটা ভালো না, এই সময় একটু পাতলা মাছের ঝোল খেলে ভালো লাগবে। আর আমার মাছের ঝোলের আজকে যে কালারটা দেখছো, এটা দেখে তোমরা হয়তো ভাবছো যে এটা কি করে পাতলা মাছের ঝোল হয়। আসলে তা না গো, এখানে শুকনো লঙ্কা একটুও দেইনি। এখন তো দেখবে কাঁচা লঙ্কার থেকে পাকা লঙ্কাই বেশি বাজার থেকে যখন আনা হয়। তো এখানে প্রায় 3-4টের মতন পাকা লঙ্কা দিয়েছি, যার জন্যে রঙটা এত সুন্দর হয়েছে। আর হিয়াজিয়াদের আমি দেখেছি খেতে যেমনই হোক, রঙটা ভালো হলে ওদের খুব মানে আগে থেকে ওরা ভেবে রাখে যে রান্নাটা খুব ভালো হয়েছে। তো ওদিকে বাটা মাছগুলো ভাজাও হয়ে গেছে, আর এদিকে বসিয়েছি কচুরলতির চচ্চড়ি। মানে এটা আমরা বাড়ির বাকিরা সবাই খাবো। একটু ঝিঙে আলু দিয়ে সর্ষে বাটা দিয়ে চচ্চড়িটা করছি। আর এদিকে মাছের ঝোলটা প্রায় হয়ে এসছে আমার। তবে কি দেখবে, বাড়িতে যখন বাচ্চাদের অসুখ বিসুখ হয়, ওরা খাওয়া নিয়ে খুব ঝামেলা করে বা কোনো কিছুই খেতে চায় না, তখন না আমি নিজেও যেন মনে হয় রান্নার কোনো সেরকম উৎসাহ পাই না। মনে হয় কি রান্না করব, আমার মেয়ে দুটো তো খাবে না, বা হিয়া এই জিনিসটা খাবে না, বা কোনটা রান্না করলে ওরা একটু আজকে ভালো মতন খেতে পারবে, সেটাই আমরা ভাবতে থাকি। এটা আসলে শুধু আমার ভাবনা চিন্তা না, আমার মনে হয় আমার মতন সব মায়েরা এরকমভাবেই ভাবি। তো যাই হোক, রান্নাঘরে রান্নাবান্না শেষ করে এখন আসলাম ওপরে। আর এই দিকে দেখো, সকালবেলায় যে জোর বৃষ্টি হলো, তারপরে দেখো আমার বারান্দাটার কি অবস্থা। ওদিকে একটা গাছও পড়ে গিয়েছে, ওটাকে আবার তুলতে হবে। আর সম্পূর্ণ বারান্দাটা না এইভাবে ভিজে যায়। মানে এত হাওয়ার সাথে বৃষ্টি হয়েছে না, যার জন্যে বৃষ্টির জলগুলো একদম মানে ছাটের মতন করে এসেছে, পুরো বারান্দাটা ভিজে গিয়েছে। তো এখন আস্তে ধীরে আগে বারান্দাটা পরিষ্কার করি। আর এখন যদি জলটাকে একটু টেনে না দেই না, তাহলে না পরের দিকে আর এই বারান্দাটা ঝাড় দিতে পারবো না। আর এখন যদি জল ঢেলে ভাবি যে একবারে পরিষ্কার করে দেই, তাহলে আবার অনেক কাজ বেড়ে যাবে। তো ওই জন্য ভাবলাম যে জল না ঢেলে আগে এমনি জলটাকে টেনে দেই, তারপরে শুকিয়ে গেলে ভালো করে ঝাড় দিতে হবে। এই যে মানে টবগুলোর মধ্যে মাটি আছে, আর বৃষ্টির জলগুলো সব ওর মধ্যে ছিটে পড়েছে, আর মাটিগুলো কী করে হয়েছে সারা বারান্দায় ছড়িয়ে গেছে, যার জন্য এগুলো শুকিয়ে গেলে তখন আমার ঝাড় দিতে সুবিধে হবে।
আর এরকমভাবে বারান্দায় যখন জল থাকে, বৃষ্টির জল, এর মধ্যে হাঁটতেও বড্ড ভয় লাগে। মনে হয় কখন যে স্লিপ করে পড়ে যাব, আর পড়ে গেলে তো গেল, সবার আগে কোমরটা আমার ভাঙবে। যার জন্য খুব সাবধানে এই সময় আমি কাজগুলো করি। আর যার জন্যে না বৃষ্টিটা থামার পরে আর এই কাজে আসিনি, ভাবলাম যে আগে রান্না বান্নাটা সেরে নেই, কারণ তারপরে আবার কে কখন খেতে চাইবে ওটা একটা মাথায় বড় চাপ থাকে। তো ওই দিকটা সেরে তারপরে আসলাম বারান্দার দিকে। আর এদিকে হিয়া জিয়া তো চলে এসছে পড়ার থেকে, অনেকক্ষণ হলো। হিয়া যায়নি, আজকে জিয়াই গিয়েছিল। আসলে সবসময় হিয়া জিয়া একসঙ্গে বলি, যার জন্য এই হিয়া জিয়া একসঙ্গেই মুখে চলে আসে। জিয়া গিয়েছিল পড়তে, আজকে হিয়া তো বাড়িতেই ছিল, ওর শরীরটা ভালো না, তোমাদেরকে বললাম। তো ওকে নিয়েও না খুব চিন্তায় আছি। আজকে প্রায় 5-6 দিন হয়ে গেল মেয়েটার জ্বর এসেই যাচ্ছে। মানে প্রথম দিকে না ওর জ্বর আসার গ্যাপটা বেশ 12 ঘন্টার ছিল, তারপরে ওটা কমে আস্তে আস্তে এখন 6 ঘন্টার গ্যাপেই জ্বর চলে আসছে। সেই প্রথম দিনই ডাক্তার দেখালাম, তখন থেকে মেডিসিনও চলছে, কিন্তু কাজ হচ্ছে না। তা কালকে রাতে এত বেশি মানে আমার টেনশন হচ্ছিল, যার জন্যে আরেকজন ডাক্তার দেখানো হলো। তো উনিও বললেন যে ভাইরাল ফিভার হলে সাধারণত এতদিন জ্বর থাকে না, হতে পারে টাইফয়েড বা অন্য কিছু। তো এই সমস্ত কিছু চিন্তা করে তো অনেক টেস্ট দিয়েছে, তো সেগুলোও আজকে টেস্ট সব করানো হয়ে গেল। এখন দেখা যাক কি রিপোর্টে আসে বা কি হয়। ওটা একটা বড় আমার চিন্তা মাথার মধ্যে এখন ঘুরছে। মানে যতক্ষণ না রিপোর্টগুলো হাতে পাচ্ছি, আমি মনে হয় কোনো কাজ করে শান্তি পাচ্ছি না। আর এইদিকে দেখো টবের নিচে যে প্লেটগুলো রেখেছি, সেই প্লেটের মধ্যেও কি পরিমাণ জল জমে গিয়েছে। তো এই জলগুলো না ফেললে না গাছগুলোর মাটি যে আছে ওগুলো ভেজাই থেকে যাবে। মানে এরকম বৃষ্টি হলে আমার কাজ খুব বাড়ে, আর বিশেষ করে বারান্দায় এই গাছগুলো থাকাতে আমার কাজ মনে হয় অনেক গুণ বেড়ে যায়। মাত্র আসলাম ছাদের থেকে জামা কাপড়গুলো মেলে। মানে আজকে না কাজ করছি, কিন্তু সেরকম ভাবে কাজের যে একটা এনার্জি সেটাই পাচ্ছি না। যা হয় আর কি, মনটা ভালো নেই। এদিকে মেয়েটার জ্বর আসছে, মানে একবার তো সকালবেলা ডাক্তার দেখিয়ে আসলাম। কি হয় আমি জানি না, এখন কি হবে সেটাও বুঝতে পারছি না। দেখতে বাড়িতে যদি সবাই সুস্থ থাকে তাহলে পরে কাজ করেই অসুবিধে নেই, পরিশ্রম হোক সেটাও গায়ে লাগে না। কিন্তু যদি কারো শরীর ভালো না থাকে, বিশেষ করে যদি ছোট বাচ্চারা অসুস্থ হয়, মানে আমার মেয়েরা অসুস্থ হলে মনে হয় আমার মাথা আর কাজ করে না। এত বেশি এক একদিন টেনশন হয়ে যায়, একদিন বাবুর শরীর ভালো না, একদিন হিয়া জিয়াদের শরীর ভালো না, এরকমই চলছে। তো এদিকে সকালবেলায় যখন ওরা পড়তে গিয়েছিল, আজকে অবশ্য খালি জিয়াই গিয়েছে, হিয়া তো যেতে পারিনি। তো তখন আবার বৃষ্টি ছিল, তো রেনকোটগুলো ভিজেছে, ওগুলো মেলে দিয়েছি, শুকিয়ে গেছে, ওগুলো আবার ভাঁজ করা, মানে টুকিটাকি কাজ তো লেগেই থাকে। যতই ভাবি যে যাকে আজকে আর বেশি কিছু করব না, কিন্তু চলতেই থাকে। আবার এদিকে ভাবছি তাড়াতাড়ি স্নান করে এসে মেয়েটার আবার জ্বর আসার আগে মেয়েটাকে খাওয়াবো। খাচ্ছে না একদম, মানে একেবারেই না। 2-3 দলা করে ভাত নিচ্ছি, তাও সেটা জোর জবরদস্তি খাওয়াতে হচ্ছে। একদম না খেলে তো আবার মুশকিল, শরীরটা দুর্বল হয়ে যাবে। যাই হোক, আমি আস্তে আস্তে যেটুকু কাজ বাকি আছে করি, আর তোমরা আমার সাথে থাকো আর আমার ব্লগটা দেখতে থাকো। আর এদিকে আমাদের বাড়িতে না চারিদিকে এখন শুধু ওষুধপত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আর এমনিতেই তো আমার এখন অনেক ওষুধ হয়ে গিয়েছে যেগুলো রেগুলার খেতে হয়। তো তোমাদের দাদা কালকে আবার একবারে পুরো 1 মাসের ওষুধ নিয়ে এসছে আমার। তো এই ওষুধগুলো কোথায় রাখবো এগুলোই ভাবছি। তো ওই জন্য ভাবলাম একটা ফাঁকা বক্স আছে, তো সেটাকে কাজে লাগিয়ে ফেলি। মানে আমার যে ওষুধগুলো রোজ আমি খাই, মানে যেগুলো আমার রোজ লাগবে, সেগুলো এই বক্সটার মধ্যে রেখে দিলাম, তাহলে আমার সুবিধে হয়। মানে যখন নিচে থাকি কি ওপরতলায় থাকি, এই বক্সটা হাতে থাকলে মোটামুটি ওষুধটা পেয়ে যাব। তো ওই জন্য এটা কিন্তু ছিল সোনপাপড়ির বক্স, তো এটাকে আজকে কাজে লাগিয়ে ফেললাম। আর এখন এদিকে আসলাম আমার ওষুধ রাখাগুলো ঠিক করে একটু গুছিয়ে রাখবো। বললাম না সব ছড়িয়ে ছিটিয়ে গেছে। তো এই তাকটা হচ্ছে হিয়া জিয়াদের। তো হিয়া এখন যে ওষুধগুলো খাচ্ছে সেগুলো একবারে ওপরের তাকে রেখে দিলাম, তাহলে পরে না মানে প্রয়োজনে ও নিজেও নিয়ে খেতে পারবে, বা অনেক সময় আমি হয়তো জিয়াকে বলি যে বুনুকে ওষুধটা দিয়ে দে, তখন ও দিতে পারে। আর মানে একটা ওরা জানে যে ও এই র্যাকটার ওপরের তাকটা ওদের, যার জন্য একবারে ওষুধটা খুঁজে পেতে
করতে সুবিধে হয়। আর খামের ওপরে তো লেখাই থাকে, যার জন্যে এখন আর অসুবিধে হয় না, ওরা নিজেরা সেটা নিয়ে নিতে পারে। আর এই তাকটা হচ্ছে আমার, তো একবারে আমার যে 1 মাসের ওষুধগুলো এনেছিল সেগুলো সব এখানেই গুছিয়ে রাখলাম। আর আমার তার সাথে কিছু প্রয়োজনীয় মেডিসিন যেগুলো সেগুলো রেখে দিচ্ছি। মানে দেখবে ওষুধ যদি ঠিকভাবে অর্গানাইজ করে রাখা যায় তাহলে না খুব সুবিধে হয়। যখন অসুখ বিসুখ হয় বা হঠাৎ করেই কোনো একটা জ্বর হলো বা এমন কিছু পরিস্থিতি হলো, হয়তো নিজের হাতে ওষুধটা নিয়ে আসতে পারছি না, সেক্ষেত্রে যদি ঠিক করে ওষুধপত্র গোছানো থাকে, আমি বাড়ির যে কোনো কাউকে যদি বলি যে আমার ওষুধটা এই জায়গায় আছে, সে কিন্তু একবারে গিয়ে সেটা পেয়ে যায়। এটা একটা সুবিধে। বিশেষ করে বাচ্চারা, মানে হিয়াজিয়া এখন বড় হয়েছে যদিও অনেকটা, তবে আমি কিন্তু এইভাবে অনেক আগে থেকেই রাখি। হয়তো আমি বাড়িতে নেই, হয়তো আমি বাড়ির বাইরে আছি, এই ধরনের চিন্তাভাবনাগুলো আমার মাথায় খুব ঘোরে, কারণ মাঝে বেশ কিছুদিন আমাকে বাড়ির বাইরে থাকতে হয়েছিল হিয়াজিয়াকে রেখে। আমি আমার হাজবেন্ড গিয়েছিলাম, যাই হোক খুব প্রয়োজনে। তো ঠাকমা দাদুর কাছে ছিল, তো ওদের ওষুধগুলো যাতে ওর দাদু দিদা একবারে পায় বা ওরাও পেয়ে যায় প্রয়োজনে, যাতে কোনো অসুবিধে না হয়, সেজন্যই কিন্তু এইভাবে আমি ওষুধগুলোকে রাখি, যে একটা তাক ওদের, একটা আমার হাজবেন্ডের, এইভাবে সাজিয়ে রাখি। তো এই তাকটা দেখছো, এটা হচ্ছে তোমাদের দাদার। কিন্তু এখানে ওষুধগুলো বড্ড এলোমেলো করে রাখে, যার জন্য কেটে যেগুলো শেষ হয়ে গেছে ওগুলো ফেলে দিলাম। আর এদিকে এই তাকটার মধ্যে রাখি হচ্ছে প্রয়োজনীয় কিছু জিনিস, যেগুলো হট করে কেটে গেলে বা কেউ খুব ব্যথা পেলে প্রয়োজন হয়। তো এরকম একটা ছোট্ট ফার্স্ট এড বক্স করে আমি এটা একদম নিচ তাকে রাখি, কারণ বাড়িতে বুঝতেই পারছো, বিশেষ করে রান্নাঘরে কাটাকাটি করতে গিয়ে যে কত বটিতে কেটে যায়, তখন খুব দরকার হয়। আর এই যে আমার এই জগটা তোমাদের এর আগে দেখিয়েছিলাম, কিন্তু এটা কাচের, তো যার জন্যে না এইভাবে স্ল্যাবের ওপরে রাখলে একটা আওয়াজ হয় আর খালি মনে হয় কখন ভেঙে যাবে। তো আমার একটা কোস্টার হলে ভালো হতো, কিন্তু আমার কোনো পাটের কোস্টার ছিল না। তো সেদিন মা, মানে আমার শাশুড়ি মা না, এটা আমাকে বানিয়ে দিয়েছে। এটা হচ্ছে উলের, এত সুন্দর হয়েছে দেখতে। তো এর আগে আমার এটা ছিল না জন্য আমি এটা রুমাল পেতে রেখেছিলাম, তো সেদিন মা দেখছি আমাকে বানিয়ে এই দুটো দিয়েছে। খুব সুন্দর হয়েছে। আমি অবশ্য এগুলো বানাতে পারি না, তো একটা ইউজ করছি আর এটা তোলা থাক। তো সকালবেলায় একবার কিছু জামা কাপড় কেচে মেলে দিয়ে এসেছি, যেগুলো পরে হিয়াকে নিয়ে গিয়েছিলাম টেস্ট করাতে, তো সেগুলো এসে না ধুলে তো হয় না। তো আসার পরই ওগুলো ধুয়ে নিয়েছি, আর এখন বসলাম রোজের জামা কাপড় নিয়ে। আর মেয়েটাকে এখন একটু শুয়ে দিয়ে এসছি, কারণ ওর এখন জ্বরটা কমেছে। তো এটা একটা শান্তি যে জ্বরটা যখন কমে আমি মোটামুটি নিশ্চিন্ত হই কয়েক ঘন্টার জন্যে, যে এখন আমি এদিকের কাজগুলো সেরে ফেলতে পারবো। আর হিয়াজিয়াদের একটাই অসুবিধে, যে ওদের টেম্পারেচারটা খুব হাই হয়ে যায়, যার জন্য ওদের যখন জ্বর উঠতে থাকে আমি তখন ওদের পাশ থেকে একদমই সরতে পারি না। আর মেয়েরা বড় হয়ে গেলে অনেকটা সুবিধে হয়। এখন যেমন হিয়া অসুস্থ, কিন্তু জিয়া যেহেতু আছে বাড়িতে, এখন ওর স্কুল বন্ধ, তাই ওটা একটা সুবিধে হয়েছে। ওকে যদি বলে যাই যে বুনুকে একটু দেখিস, বা বুনুকে একটু মাঝে মাঝে থার্মোমিটারটা দিয়ে দেখিস, তারপরে আমাকে বলিস, আমি কি ওদিকে কাজ করতে গেলাম, তো সেটা আমার খুব সুবিধে। মানে এক বোন অসুস্থ হলে আরেক বোন কিন্তু এখন বেশ ভালোই দেখে রাখতে পারে। আর এদিকে মোটামুটি আমার জামা কাপড়গুলোও এখন ধোয়া হয়ে গেছে, এখন গিয়ে আগে মেলে দিয়ে আসি। তবে সকালবেলায় যে পরিমাণ বৃষ্টি হয়েছিল, তারপরে কিন্তু আকাশে এখন বেশ ভালো রোদের মানে একটা তাপ উঠে গিয়েছে। এই রকম থাকলে জামা কাপড় শুকোতে খুব একটা অসুবিধে হয় না। জামা কাপড় মেলতে মেলতে এর আগের দিনের ব্লগে তোমরা যে কমেন্টগুলো করেছিলে সেগুলো কয়েকটা তোমাদের সাথে শেয়ার করি। চুমকি সরকার বলেছে, দিদি তোমার ব্লগগুলো আবার পেয়ে যেন প্রাণ ফিরে পেলাম ধীরে ধীরে। অনেক ধন্যবাদ। অনন্যা মজুমদার বলেছে, অনেক দিন পর আবার হাসি মুখটা দেখলাম, খুব ভালো লাগলো বন্ধু। তোমাকেও অনেক ধন্যবাদ। সুপ্রিয়া মুখার্জি বলেছে, আমি রোজ হিসেব করি তোমার লাস্ট ব্লগ এসেছে কতদিন হলো, আজ 12 দিনের মাথায় তোমায় দেখতে পেলাম। নোটিফিকেশন যখন ঢুকলো তখন মনটা আনন্দে নেচে উঠল। তোমাদের এত ভালোবাসার জন্যে আমি সত্যি
সত্যি তোমাদের কাছে কৃতজ্ঞ। লিপসা মণ্ডল লিখেছেন, বোন অনেক দিন পর তোমাকে দেখলাম। জবা চৌধুরী লিখেছেন, বোন আমি কলকাতায় থাকি, শীতে মেয়ের বাড়ি জলপাইগুড়ি কদমতলায় বেড়াতে যাই, তোমার বাড়িটা দেখলাম গত উইন্টারে, খুব ভালো লাগলো, খুব ভালো থেকো। অনেক ধন্যবাদ দিদি ভাই। সত্যি কথা বলতে কি, আমি মাঝে তোমাদেরকে বলেইছিলাম যে আমি আমার একটু সাংসারিক অসুবিধে বা কাজকর্মের জন্য আমি সেরকমভাবে পারছি না ব্লগটা করতে, কিন্তু তোমরা সবাই আমাকে বলেছিলে তুমি যেভাবে পারো, যতটুকু পারো, যত দিন পরে পারো ব্লগ দিও। তো তোমাদের জন্যই আমার এইভাবে বারে বারে ফিরে আসা। আর তোমরা যে এইভাবে আমাকে এতটা ভালোবাসা দিচ্ছ তার জন্যে আমি সত্যি তোমাদের কাছে কৃতজ্ঞ। আর এই যে দেখো, আমার ছাদে একটা লঙ্কা গাছ ছিল, তোমাদেরকে দেখালাম, ওতে একটা লঙ্কাও হয়েছে। তো ছাদে খুব একটা বেশি আসলে ভিডিও করা হয় না, যার জন্য আর তোমাদেরকে দেখানোও হয় না। এর আগের দিনের ব্লগে কিন্তু আরও অনেক সুন্দর সুন্দর কমেন্ট এসেছিল, কিন্তু আজকে এ কটাই তোমাদের সাথে শেয়ার করলাম। নেক্সট ব্লগে আবার কয়েকজনের কমেন্ট অবশ্যই শেয়ার করব। আর এখন চলে আসলাম এই যে ফলের ঝুড়িটা একটু ধুতে। এখানে মানে ঠাকুর ঘরের ফলগুলো রাখি, তো অনেক সময় কি হয়, হয়তো আঙুর রেখেছি, কি একটু পচে গিয়ে হয়তো রসটা পড়ে যায়, তো দাগ হয়ে গিয়েছিল, ওই জন্য একটু ধুয়ে দিলাম। আর এই ফলের ঝুড়িটা আমি গিফট পেয়েছিলাম হিয়াজিয়ার কাছ থেকে, ওরা একবার আমাকে জন্মদিনে দিয়েছিল। তো এটা 3 সেটের ছিল, তার মাঝে এটা হচ্ছে একদম ছোট সাইজটা, এর থেকে আরও দুটো বড় সাইজের ছিল। তো এরকম আমাদের সংসারে অনেক জিনিসই থাকে, সমস্ত কিছু যে আমরা নিজের হাতে সবসময় কিনি তা না, কিন্তু এরকম যখনই যে জিনিস ব্যবহার করি না কেন তার পেছনে দেখবে একটা গল্প থাকে, যেটা ব্যবহার করার সময় হয়তো ঠিক আমাদের মনে পড়ে যায়। তো এদিকে আমি স্নান করে পুজো সেরে এখন ঠাকুর ঘর থেকে আসলাম, ঘরগুলো একটু ধূপধুনো মানে দিচ্ছি। আর এখন তো আমি ধূপধুনো দেওয়ার সময় একটু কর্পূরও দিয়ে দেই, কারণ তোমাদের মধ্যে থেকে আমার এক মানে প্রিয় বন্ধু বলতে পারি, সুপ্রিয়া, ও বলেছিল, তো সেই কথা মতন আমিও এখন একটু ধূপে সবসময় কর্পূর দেই। আর বাড়িতে দেখবে অসুখ বিসুখ থাকলে তখন মনে হয় যে একটু ধূপধুনোর গন্ধ দিলে ভালো লাগে। আর এখন এই যে আসলাম মেয়েটাকে খাওয়াতে। তো চলো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি, তোমাদের সাথে দেখা হচ্ছে আবার এর পরের ব্লগে।